ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা বহুভুজের উপাদান সমূহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বহুভুজের ভিতরে কি কি জ্যামিতিক কাঠামো রয়েছে এগুলো নাম হলো বহুভুজের উপাদান। তাহলে আমি এখানে প্রথমে একটি বহুভুজ অঙ্কন করি। বহুভুজ কিংবা ওদিকে আমি অঙ্কন করতে পারি। ধরে নিলাম এটি একটি বহুভুজ, আর এখানে আমি বহুভুজের উপাদান সমূহ লিখছি। প্রথমে বহুভুজের উপাদানের ক্ষেত্রে আমি লিখলাম বহুভুজ উপাদান। এখন এই বহুভুজের ভিতরে কি কি উপাদান রয়েছে প্রথমে আমরা এগুলো দেখে নিই। বহুভুজের উপাদানের ভিতরে প্রথমে আমরা লিখতে পারি বাহু। বাহু রয়েছে, বাহু হচ্ছে একটি উপাদান, এটির নাম হলো বাহু। আমরা যদি এখানে অঙ্কন করি এটি হচ্ছে বাহু। তারপর এর উপাদানের ক্ষেত্রে বহুভুজের কেন্দ্র হতে পারে। আমি জাস্ট এখানে লিখলাম শুধু কেন্দ্র, বহুভুজ কেন্দ্র, এটি হলো বহুভুজ কেন্দ্র। তারপর হতে পারে এটি অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র। তারপর হতে পারে এটি যে পরিকেন্দ্র, আরেকটি আমরা উপাদান পেতে পারি, এটির নাম হলো পরিকেন্দ্র। এখানে কেন্দ্র বলতে বহুভুজের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু, এটির নাম হচ্ছে কেন্দ্র। আর অন্তঃকেন্দ্র ঠিক নিয়মিত বহুভুজের ক্ষেত্রে একই হয়, কিন্তু অনিয়মিত বহুভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্রটি হয়তো ভিতরে একটু ভিন্ন জায়গায় অবস্থান করে। ঠিক পরিকেন্দ্রের ক্ষেত্রেও নিয়মিত বহুভুজের ক্ষেত্রে, নিয়মিত বলতে যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান, তখন অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এবং কেন্দ্র একটি বিন্দুতে অবস্থান করে। কিন্তু যদি এটি অনিয়মিত হয় তখন পরিকেন্দ্র, লম্বকেন্দ্র এবং কেন্দ্রটি ভিন্ন বিন্দুতে অবস্থান করে। পরিকেন্দ্রের পরে আমরা আরেকটি লিখি যে এটি ধরে নিলাম এটি অন্তবৃত্ত। অন্তবৃত্ত। তারপর আরেকটি উপাদান হতে পারে পরিবৃত্ত। পরিবৃত্তের পরে আমরা পেতে পারি অন্তবৃত্ত, যেমন অন্তঃব্যাসার্ধ থাকবে, এখানে অন্তঃব্যাসার্ধ। তারপর এগুলোকে যদি ব্র্যাকেট দিয়ে দিই, আলাদা করে নিলাম, অন্তবৃত্ত, তারপরে অন্তঃব্যাসার্ধ, এরপর পরিব্যাসার্ধ। এখানে আমি নিয়ে আসলাম, এটি হলো পরিব্যাসার্ধ। যদি এভাবে অঙ্কন দেখি, পরিব্যাসার্ধ, এটি হলো পরিব্যাসার্ধ। তারপর কর্ণ হতে পারে বহুভুজের আরেকটি অংশ, এটি হচ্ছে কর্ণ। তারপর আমরা ভিজুয়াল চিত্রে দেখছি কর্ণ, পরিব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ, সাথে সাথে ভিজুয়াল হচ্ছে। তারপর আমরা বহুভুজ আরেকটি উপাদান পেতে পারি বহু ত্রিভুজ, নাম হচ্ছে বহু ত্রিভুজ। বহু ত্রিভুজ বলতে যে বহুভুজের ভিতরে যেসব ত্রিভুজগুলো হয় তার নাম হচ্ছে বহু ত্রিভুজ। এরপর আমরা পেতে পারি কেন্দ্রস্থ কোণ, একটি কেন্দ্রস্থ কোণ। আরেকটি হতে পারে গিয়ে অন্তঃস্থ এবং বহিস্থ কোণ। আমি এখানে দুইটি পাশাপাশি লিখে নিলাম একসাথে, এটা হচ্ছে অন্তঃস্থ এবং বহিস্থ কোণ। এই অন্তঃস্থ এবং বহিস্থ কোণগুলো সহ মোট 13টি উপাদান এখানে বহুভুজের রয়েছে। ওই 13টি উপাদানই হচ্ছে বহুভুজের উপাদান। এগুলো এক একটি জ্যামিতিক কাঠামো। আমরা এখন ধারাবাহিকভাবে
এগুলো ভিজুয়াল করার চেষ্টা করি। তাহলে প্রথমটি হচ্ছে আমাদের বাহু। বাহুর ক্ষেত্রে আমরা ভিজুয়াল চিত্রে দেখছি যে বাহু হচ্ছে ওই যে একটি বহুভুজ। বহুভুজের যদি দুইটির একাংশ হয়, এই যে দুইটির একাংশ এক বিন্দুতে মিলিত হলো, তখন কিন্তু দুইটি রেখা দ্বারা কোনো বহুভুজ গঠন করে না। তাই বলা হচ্ছে যে 3 বা ততোধিক রেখাংশ দ্বারা যদি কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়, তখন ওই আবদ্ধ ক্ষেত্রের রেখাংশগুলিকে বাহু বলে, যা আমরা এখানে ভিজুয়াল চিত্রে দেখছি। তারপর হলো গিয়ে কেন্দ্র। কেন্দ্র বলতে বহুভুজ কেন্দ্র। এখন বহুভুজ কেন্দ্র কোনটি? বহুভুজ কেন্দ্র হচ্ছে যে এই হচ্ছে আমাদের বহুভুজ। বহুভুজের শীর্ষবিন্দু থেকে, যে কোনো শীর্ষবিন্দু, একটি নিয়মিত বহুভুজ যদি হয়, শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী একটি নির্দিষ্ট বিন্দু পাওয়া যায় বহুভুজের ভিতরে। ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলে বহুভুজের কেন্দ্র। আমরা এখানে দেখছি একটি নিয়মিত বহুভুজের ক্ষেত্রে কেন্দ্রটি সবসময় শীর্ষবিন্দু থেকে সমান দূরে অবস্থান করছে। তারপর হলো অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র হলো যে একটি বহুভুজের ক্ষেত্রে, যে একটি বহুভুজ, আমরা যদি এখানে একটি বহুভুজের অন্তঃস্থ কোণ হচ্ছে এটি, অন্তঃস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডক সমূহ বহুভুজের ভিতরে একটি বিন্দুতে মিলিত হয়, এই মিলিত বিন্দুটিকে বলে অন্তঃকেন্দ্র। আবার বলছি যে একটি নিয়মিত বহুভুজের কিংবা একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তঃকেন্দ্র বলে। এখন এই অন্তঃকেন্দ্র আবার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। যেমন একটি নিয়মিত বহুভুজের অন্তঃকেন্দ্র সর্বদা বহুভুজের ভিতরে অবস্থান করে। ওই যে আমরা এখানে দেখছি যে নিয়মিত বহুভুজের ক্ষেত্রে ভিজুয়াল চিত্রে যা দেখলাম যে অন্তঃকেন্দ্রটি সবসময় বহুভুজের ভিতরে অবস্থান করছে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে, যদি আমরা সব ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভিজুয়াল চিত্রে যা দেখছি যে একটি ত্রিভুজ হতে পারে এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অথবা হতে পারে সমকোণী ত্রিভুজ, হতে পারে এটি স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ বাহু তিনটি সমান হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ ত্রিভুজটি নিয়মিত কিংবা অনিয়মিত হতে পারে, কিন্তু সব ত্রিভুজের কি অন্তঃকেন্দ্র রয়েছে। এটি হচ্ছে গিয়ে 2 নম্বর বৈশিষ্ট্য, যে সব ত্রিভুজের অন্তঃকেন্দ্র রয়েছে, কিন্তু ত্রিভুজ ব্যতীত অন্যান্য অনিয়মিত বহুভুজের, অনিয়মিত বহুভুজ কোনটি? যার বাহুগুলি সমান নয়। অনিয়মিত বহুভুজের অন্তঃকেন্দ্রের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এই হলো আমাদের অন্তঃকেন্দ্রের বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কিছু কিছু ব্যতিক্রম ব্যতীত, যা আমরা এখানে দেখছি যে প্রায় সব অনিয়মিত বহুভুজ এই 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 হলো যে বাহুগুলি সমান নয়। হয়তো কোনো কোনো অনিয়মিত বহুভুজের একেবারে খুব কম অবস্থায় হয়তো কি আমরা একটি অন্তঃকেন্দ্র পেয়ে যাই, কিন্তু এই অন্তঃকেন্দ্রটিকে এই ক্ষেত্রে অন্তঃকেন্দ্র ধরা হয় না। শুধুমাত্র নিয়মিত বহুভুজের ক্ষেত্রে কিংবা ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র হিসাব করা হয়। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র কোনটি? অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে বলছি কি যে কোণগুলোর সমদ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে মিলিত হয়, অন্তঃস্থ কোণের সমদ্বিখণ্ডক। আর পরিকেন্দ্র হচ্ছে গিয়ে এই যে আমি যদি এখানে আরেকটি চতুর্ভুজ অঙ্কন করি, কিংবা এটার ক্ষেত্রে এটি হচ্ছে তার বাহুগুলির লম্ব দ্বিখণ্ডক। বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে পরিকেন্দ্র। বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক সমূহ, এটি হচ্ছে তার পরিকেন্দ্র। এখন এই পরিকেন্দ্র আবার বহুভুজের ভিতরে এবং বাহিরে উভয় হতে পারে। এখন ভিতরে হওয়ার জন্য তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন আমরা যদি পরিকেন্দ্রের বৈশিষ্ট্য 1 নম্বর দেখি, 1 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে
যে সব ত্রিভুজের পরিকেন্দ্র রয়েছে। সব ত্রিভুজ বলতে আমরা একটি ত্রিভুজ যেভাবে অঙ্কন করি না কেন, এভাবে যদি অঙ্কন করি এটি হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, এভাবে যদি অঙ্কন করি এটি হয় সমকোণী ত্রিভুজ, যদি এভাবে অঙ্কিত হয় এটি হয় স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের কিংবা সমকোণী কিংবা স্থূলকোণী ত্রিভুজের অর্থাৎ সব ত্রিভুজের পরিকেন্দ্র রয়েছে। এখন পরিকেন্দ্রটি কোথায় হবে, ভিতরে না বাহিরে? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি ভিজুয়াল চিত্রে পরিকেন্দ্রটি সর্বদা ত্রিভুজের ভিতরে অবস্থান করে। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ হচ্ছে এটি হলো তার সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি সর্বদা অতিভুজের উপরে, হয়তো যে কোনো জায়গায় হোক কিন্তু সর্বদা অতিভুজের উপরে অবস্থান করে, যা আমরা ভিজুয়াল চিত্রে দেখছি। তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এটি হচ্ছে তার স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি স্থূলকোণের বিপরীত পাশে এবং বাহিরে, ত্রিভুজের বাহিরে অবস্থান করে, যা আমরা এখানে লক্ষ্য করছি। যে আমরা ত্রিভুজটিকে যদি বড় ছোট যাই করি না কেন, পরিকেন্দ্রটি সর্বদা বাহিরে হচ্ছে, এবং বাহির বলতে এখানে স্থূলকোণের পাশে একটি বাহির, আবার স্থূলকোণের বিপরীত পাশে আরেকটি বাহির, তাহলে স্থূলকোণের বিপরীত পাশে অবস্থান করে। এই হলো পরিকেন্দ্রের বৈশিষ্ট্য 3। 4 নম্বরের ক্ষেত্রে বৈশিষ্ট্য বলতে পারি যে নিয়মিত বহুভুজ, যদি এই বহুভুজটি নিয়মিত হয় তাহলে নিয়মিত বহুভুজের, নিয়মিত বলতে তার প্রত্যেকটি বাহু সমান, পরিকেন্দ্র সর্বদা ভিতরে অবস্থান করে, যা আমরা এখানে দেখছি। যে বহুভুজটিকে বড় ছোট যাই করি না কেন, পরিকেন্দ্রটি সর্বদা ভিতরে অবস্থান করছে। তারপর বৈশিষ্ট্য 6 এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে সব আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র আমরা জানি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো যদি কি হয়, সমকোণ হয়, তখন এটিকে আয়তক্ষেত্র বলে। সব আয়তক্ষেত্র কিংবা সব সমদ্বিবাহু ট্রাপিজয়েড, মানে দুইটি বাহু, একটি ট্রাপিজয়েড দুইটি বাহু সমান, এই বাহুটি সমান যদি হয়, আর ট্রাপিজয়েড হচ্ছে দুইটি বাহু সমান্তরাল, অন্য দুইটি বাহু অসমান্তরাল, এবং ওই দুইটি বাহু যদি অসমান্তরাল দুইটি বাহু যদি পরস্পর সমান হয়, তখন এটিকে সমদ্বিবাহু ট্রাপিজয়েড বলে। সব সমদ্বিবাহু ট্রাপিজয়েড, সব আয়তক্ষেত্র এবং কিছু কিছু অনিয়মিত বহুভুজের পরিকেন্দ্র রয়েছে। আবার এসব ক্ষেত্রেও পরিকেন্দ্র সর্বদা ভিতরে অবস্থান করে। তাহলে আমরা যা দেখছি যে ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি ভিতরে এবং বাইরে হতে পারে, এবং অন্যান্য বহুভুজের ক্ষেত্রে নিয়মিত কিংবা অনিয়মিত, সবগুলোর ক্ষেত্রে পরিকেন্দ্রটি ভিতরে অবস্থান করে। তারপর আমাদের পরিকেন্দ্র পেয়ে গেলাম আমরা। এখন অন্তবৃত্ত। অন্তবৃত্ত কোনটি? অন্তবৃত্ত হচ্ছে এই যে আমাদের, এটি হলো বহুভুজ, এখানে হচ্ছে এটি তার অন্তঃকেন্দ্র। বহুভুজের ভিতরে আমি যদি এখানে আরেকটি বহুভুজ অঙ্কন করি, এই আমরা ভিজুয়াল চিত্রে দেখছি যে বহুভুজের ভিতরে আমি অসংখ্য বৃত্ত এভাবে অঙ্কন করতে পারবো, এবং অসংখ্য বৃত্ত অঙ্কন করা হবে। বহুভুজের ভিতরে সবচেয়ে বড় বৃত্তটি, যেটি বাহুগুলিকে স্পর্শ করে অঙ্কিত হয়, এই সবচেয়ে বড় বৃত্তটিকে বলে কি? অন্তবৃত্ত, যা আমরা এখানে দেখছি। যে অন্তঃকেন্দ্র, এটি হচ্ছে অন্তঃকেন্দ্র, এবং এটি হচ্ছে তার অন্তঃকেন্দ্রকে ধরে যে বৃত্তটি অঙ্কিত হয় এবং যা বাহুগুলি স্পর্শ করে অঙ্কিত হয়, এটিকে বলে অন্তবৃত্ত। যেসব বহুভুজের অন্তঃকেন্দ্র থাকবে, এসব বহুভুজের ভিতরে অবশ্যই অন্তবৃত্ত অঙ্কন করা সম্ভব। তারপর হলো আমাদের পরিবৃত্ত। এখন পরিবৃত্ত হচ্ছে যে আমি এই যে একটি বহুভুজের চারপাশে আমরা অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারবো। এখন এই সব বৃত্তগুলোর ভিতরে সবচেয়ে ছোট বৃত্তটি কোনটি? এটি হলো সবচেয়ে ছোট বৃত্ত, যা বাহুগুলির শীর্ষবিন্দুকে স্পর্শ করে অঙ্কিত হয়। আমরা এখানে দেখছি যে
বহুভুজের চারপাশে সবচেয়ে ছোট বৃত্তটি যা বহুভুজের শীর্ষবিন্দুগুলোকে স্পর্শ করে অঙ্কিত হয় তাকে বলে পরিবৃত্ত। তারপর অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ হচ্ছে যে একটি বহুভুজের, এই যে এটি বহুভুজ, তা হচ্ছে এটা অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র থেকে বাহু পর্যন্ত লম্ব দূরত্বটিকে, এই যে দূরত্বটি এদিক থেকে এই পর্যন্ত, এই দূরত্বটিকে বলে গিয়ে অন্তঃব্যাসার্ধ। আবার বলছি, অন্তঃকেন্দ্র থেকে বহুভুজের বাহু পর্যন্ত লম্ব দূরত্বকে বলে অন্তঃব্যাসার্ধ। তারপর পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ হচ্ছে যে একটি বহুভুজের মানে পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিব্যাসার্ধ বলে, অর্থাৎ পরিকেন্দ্র থেকে বহুভুজের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে পরিব্যাসার্ধ বলে। আমি আবার বলছি যে পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিব্যাসার্ধ বলে, অথবা পরিকেন্দ্র থেকে বহুভুজের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে পরিব্যাসার্ধ বলে। তারপর হচ্ছে কর্ণ। এখন কর্ণ কোনটি? কর্ণ হলো যে একটি বহুভুজের, আমি যদি এখানে আরেকটি বহুভুজ অঙ্কন করি, একটি বহুভুজ অঙ্কন করে নিলাম, বহুভুজের ক্ষেত্রে এ একটি বিন্দু, ওই আর একটি বিন্দু, ওই একটি বিন্দু, এই দুইটি বিন্দু হচ্ছে পরস্পর সন্নিহিত বিন্দু, কিংবা এই বিন্দুটি হচ্ছে পরস্পর সন্নিহিত বিন্দু। কিন্তু পরস্পর সন্নিহিত বিন্দু নয়, এরূপ যে কোনো দুইটি বিন্দু যদি যোগ করা হয় তখন বহুভুজের ভিতরে আমরা অসংখ্য রেখাংশ পেয়ে যাই। যতগুলো রেখা অঙ্কন করা সম্ভব, এটি আর এটি পরস্পর সন্নিহিত, কিন্তু এটি যোগ করলে এটির নাম কর্ণ নয়, এটি তখন বাহু। এটি সন্নিহিত, এই দুইটি যোগ করলে কর্ণ নয়। বলা হচ্ছে যে পরস্পর সন্নিহিত নয় এরূপ যে কোনো দুটি শীর্ষবিন্দু যোগ করলে যতগুলো রেখাংশ তৈরি হয়, এই সবগুলো রেখাংশকে সংশ্লিষ্ট বহুভুজের কর্ণ বলে। তাহলে আমরা এখানে কর্ণ পেয়ে গেলাম, যে এটি কর্ণ, এগুলো কর্ণ, কর্ণ। আমরা এখানে দেখছি যে বহুভুজের ভিতরে বাহুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কর্ণের সংখ্যা বেড়ে যায়, এমনকি ভিজুয়াল চিত্রে তা দেখানো হচ্ছে। তারপর হলো বহু ত্রিভুজ। বহু ত্রিভুজ বলতে বোঝায় যে বহুভুজের ভিতরে অঙ্কিত ত্রিভুজ। বহুভুজের ভিতরে যদি আমরা, এটি একটি বহুভুজ ধরে নিলাম, এই বহুভুজের ক্ষেত্রে যে কোনো একটি শীর্ষবিন্দু, আমি এই শীর্ষবিন্দু নিতে পারি অথবা এই শীর্ষবিন্দু নিতে পারি, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বহুভুজের ভিতরে যতগুলো ত্রিভুজ অঙ্কন করা যায়, এই সবগুলো ত্রিভুজকে ওই বহুভুজের বহু ত্রিভুজ বলে, বা ওই বহুভুজের ত্রিভুজ বলে। যে কোনো একটি শীর্ষবিন্দু, আমি কিন্তু এটার সাথে যদি এখন এভাবে আমরা কানেকশন ঘটাই, আরেকটি ত্রিভুজ হবে, এটার সাথে আরেকটি ত্রিভুজ হবে, এগুলো নয়। ধরতে হবে যে কোনো একটি শীর্ষবিন্দু, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে অন্যান্য শীর্ষবিন্দুর সাথে যতগুলো ত্রিভুজ অঙ্কন করা যায়, এই সব ত্রিভুজকে ওই বহুভুজের বহু ত্রিভুজ বলে। তারপর হলো কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণ কোনটি? আমরা নিয়মিত বহুভুজ, আমি এখানে একটি নিয়মিত বহুভুজ আবার অঙ্কন করে নেই। নিয়মিত বহুভুজ, এই নিয়মিত বহুভুজের ক্ষেত্রে মানে যার প্রত্যেকটি বাহু সমান, নিয়মিত বহুভুজের যে কোনো নিয়মিত বহুভুজের কেন্দ্রস্থ কোণ থাকবে, অর্থাৎ নিয়মিত বহুভুজের কেন্দ্র থাকবে একটি বাহুর দুইটি শীর্ষবিন্দু কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। আবার বলছি, নিয়মিত বহুভুজের যে কোনো বাহু কেন্দ্রের, যে কোনো বাহুর শীর্ষবিন্দু দুইটি কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। তারপর হচ্ছে যে অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণ। তো অন্তঃস্থ কোণ কোনটি? এই যে বহুভুজটি হলো, বহুভুজের বাহু দুইটির ভিতরে, দুটি সন্নিহিত বাহুর ভিতরের কোণটিকে বলে অন্তঃস্থ কোণ। আর বহিঃস্থ কোণ হচ্ছে কোনটি? অন্তঃস্থ কোণের ক্ষেত্রে এই যে ভিতরের কোণটি হচ্ছে অন্তঃস্থ কোণ। কিন্তু যদি এভাবে হয়, একটি অনিয়মিত বহুভুজ হয়, যেমন
এই ক্ষেত্রে তারপর এই 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 অঙ্কন করা হলো। এটি হচ্ছে আরেকটি অনিয়মিত বহুভুজ। এখন কিন্তু এটি অন্তস্থ কোণধার। দুটি সন্নিহিত বাহুর ভিতরের দিকের কোণটির নাম হচ্ছে কি, বহুভুজের ভিতরের যে কোণটি তাকে বলে অন্তস্থ কোণ। কিন্তু এই অন্তস্থ কোণটি এখন অবতল, এখানে অন্তস্থ কোণটি সবটি উত্তল। নিয়মিত বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণগুলো সবগুলো 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, কিন্তু অনিয়মিত বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ 180 ডিগ্রির চেয়ে বড় কিংবা ছোট হতে পারে। তারপর হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনটি? বহিস্থ কোণ হচ্ছে যে যে কোনো একটি বহুভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে ওই বর্ধিত অংশটি তার সন্নিহিত বাহুর সাথে বহুভুজের বাহিরে যে কোণ উৎপন্ন করে, এখানে যে বাহিরে যে কোণটি উৎপন্ন, ভিজুয়াল চিত্রে দেখছি যে বাহিরে যে কোণটি উৎপন্ন করে তার নাম হচ্ছে গিয়ে বহিস্থ কোণ। আমি যদি এখানে এটিকে বর্ধিত করে দিলাম বাহিরে যে কোণটি, কিংবা এই রেখাটিকে বর্ধিত করে দিলাম বাহিরের যে সন্নিহিত বাহুর সাথে যে কোণটি উৎপন্ন করলো, কিংবা এদিক দিয়ে যদি বর্ধিত করে দিই, এই যে একটি রেখাংশকে বর্ধিত করার পর বর্ধিত অংশ তার সন্নিহিত বাহুর সাথে বহুভুজের বাহিরে যে কোণ উৎপন্ন করে তাকে বহিস্থ কোণ বলে। এবং সব চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এখানে যা দেখছি যে বহিস্থ কোণটি সর্বদা 180-র চেয়ে ছোট হয়। তাহলে এই হচ্ছে কি আমাদের বহুভুজের উপাদানের ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে যা পেয়ে গেলাম তা যদি আবার একটু পুনরাবৃত্তি করি, তা হচ্ছে যে বাহু হচ্ছে 3 বা ততোধিক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের রেখাংশগুলিকে বাহু বলে। কেন্দ্র বা বহুভুজের কেন্দ্র হচ্ছে যে শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী একটি নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র বলে। অন্তঃকেন্দ্র হলো অন্তস্থ বা নিয়মিত বহুভুজের কিংবা যে কোনো বহুভুজের অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তঃকেন্দ্র বলে। আর পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা যে একটি বহুভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে। আর অন্তবৃত্ত হচ্ছে গিয়ে বহুভুজের ভিতরে সবচেয়ে বড় বৃত্তটিকে অন্তবৃত্ত বলে। আর পরিবৃত্ত হচ্ছে যে বহুভুজের বাহিরের সবচেয়ে ছোট বৃত্তটিকে যা তার শীর্ষবিন্দুগুলিকে স্পর্শ করে অঙ্কিত হয় তাকে অন্তবৃত্ত বলে। অন্তঃব্যাসার্ধ হলো যে অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলো পর্যন্ত লম্ব দূরত্বকে অন্তঃব্যাসার্ধ বলে। আর পরিব্যাসার্ধ হচ্ছে পরিকেন্দ্র থেকে তার শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটির নাম হচ্ছে পরিব্যাসার্ধ। কর্ণ হলো যে পরপর দুটি সন্নিহিত বিন্দু নয়, এরূপ যে কোনো শীর্ষবিন্দু দুটি যোগ করলে যে রেখাংশগুলো পাওয়া যায় এদের প্রত্যেকটিকে এক একটি কর্ণ বলে। আর বহুত্রিভুজ হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে যতগুলো ত্রিভুজ বহুভুজের ভিতর অঙ্কন করা যায় এসব ত্রিভুজকে বহুত্রিভুজ বলে। আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে হচ্ছে একটি নিয়মিত বহুভুজের বাহুগুলোর শীর্ষবিন্দুর সাথে যে কোনো বাহুর শীর্ষবিন্দু কেন্দ্রের সাথে যে কোনো বাহুর শীর্ষবিন্দু দুটি কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এবং অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। অন্তস্থ কোণ হলো যে কোনো দুটি সন্নিহিত বাহু ভিতরের বহুভুজের ভিতরের অংশের কোণকে অন্তস্থ কোণ বলে। আর বহিস্থ কোণ হচ্ছে যে একটি রেখাংশকে বর্ধিত অংশ তার সন্নিহিত বাহুর সাথে বহুভুজের বাহিরে যে কোণ উৎপন্ন করে তাকে বহিস্থ কোণ বলে। এই হচ্ছে আমাদের বহুভুজের উপাদানের ভিজুয়াল আলোচনা।